আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, আজকে সত্যি একটা ঘটনা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এটা একটা ইমেল এপিসোড। ইমেলে পাঠিয়েছেন সুদূর চট্টগ্রাম থেকে আমাদের এক জাহিদ ভাই। জাহিদ ভাই তার পূর্ণ ঠিকানাটা না দিয়ে শুধু ওনার নামটা লিখেছেন। উনি ইমেলে এই এপিসোডটা পাঠিয়েছেন। তার এপিসোডটা উনি যেভাবে মেলটা যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে তোমাদের মাঝে তুলে ধরবো। তো গল্প শুরু করার আগে, ইমেল এপিসোডটা পড়ার আগে তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমাদের যদি এরকম কোনো ভৌতিক গল্প থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা আমাদেরকে ইমেল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, তাহলে আমরা এইভাবে মেইল তোমাদেরকে পাঠাতে পারবো। সো বন্ধুরা, সকলকে অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদের পাঠানো মেইল কিংবা ভৌতিক গল্প তুলে ধরতে। সো আজকে জাহিদ ভাই সেই মেইলটাই আমি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই তোমাদের সামনে তুলে ধরছি। ঘটনা আমাদের এলাকার এক বড় ভাইয়ের, ওনার নাম ছিল শিপন। তার ঘটনাটা আমার কাছে খুব ভয়ানক লেগেছে, তাই আপনাদের কাছে আমার ইমেইল। শিপন ভাই আমাদের কাছে ঘটনা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই এখানে লিখে পাঠালাম। 7-8 বছরের আগের ঘটনাটা হবে। আমরা তখন চট্টগ্রাম পুরনো ল্যান্ড স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ, গাঁজা, হিরোইন খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটাই ছিল 2 রেল লাইনের মাঝ বরাবর, মানে আমাদের ডান পাশের ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালা ভরা। স্টেশনে গার্ড ছাড়া দিনের বেলা কেউ সাহস করতো না ওখানে যেতে। সবাই জায়গাটাকে ভয় পেত, বলতো এখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে। আমরা ওইসব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে ঘাসের উপর শুয়েছিলাম। চাঁদের আলোয় ছিল, তাই ভালোই লাগছিল। 4 জন মোটামুটি মাতাল অবস্থা। আমার হালকা চোখ বুজে আসতেই হাটটা একটা কান্নার শব্দ শুনতে পেলাম। হঠাৎ করে আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে একটা ছোট্ট বাচ্চা রেল লাইনের উপর শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, বাচ্চাটা এখানে আসলো কোত্থেকে? তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠলো না। ঘড়ি দেখলাম, তখন বাজে রাত 3:40। প্রায় 20 মিনিট ধরে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম। তারা বিশ্বাস করলো না, বললো হয়তো বিড়াল টিড়াল হবে। আমিও বিষয়টা পাত্তা দিলাম না। তারপর প্রতিদিনের মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকে কেউ পাত্তা না দেওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ এর পরের দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন বিচ্ছিন্ন করে দিত আমার এই দেহটা। ঠিক এর পরের দিন আমরা 4 জন মিলে আবার সেখানে আড্ডা দেই। কাঠ খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি। তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক ও রাতে 3টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলো, বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2 জন বমি করছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল। তারাও চলে যাচ্ছে, কিন্তু ড্রিঙ্ক বেশি করাতে আমার পুরো মাথা ব্যথা এবং জিন ধরছিল। আমি ঘুমের ঘুরে তাদের যেতে বললাম, কিন্তু ভ্যান্ডার আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো। আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। আবারও তারা বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙলো একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট্ট বাচ্চাটা যেখানে ছিল ঠিক সেই জায়গাটাতেই মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মেরেছে। আমি ঘুম থেকে উঠে মেয়েটার দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনে পাগল টাগল হবে। সাহস করে কে রে বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলছে। আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল পাথর দিয়ে তার দিকে ছুঁড়ে মারলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল। আমি ঘড়ি দেখলাম, ঠিক 4টা বাজে। বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে গেলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছিলাম না। খুব বাজে একটা গন্ধ নাকে আসছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ের বসে আছে। 2 পা গলায় পাশ দিয়ে ঝুলছে।
এবং দু হাত দিয়ে আমার চুল টেনে ধরছে, আমার মুখ খামচি দিচ্ছে। আমি চিৎকার করে বাকি হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করলাম। এভাবে আর কতক্ষণ যায়, কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বাসার বিছানায় আবিষ্কার করলাম, পাশে আম্মু আব্বু বসে আছে। তারা আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল, তোর মুখ ফাটলো কিভাবে? আমি খুলে বললাম। তারা জানতে চাইলো আমাকে এখানে কে নিয়ে আসছে। তখন আব্বু বলল, এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, লাল লাইনের পাশে বসে হঠাৎ পড়ে থাকতে তাকে দেখে তারা কোনো লাশ মনে করেছিল, তারা টেনে নিয়েছে, হয়তো ট্রেনে কাটা পড়েছে, কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়েছে তারা। তারপর এর মাঝে আমাকে স্টেশনের গার্ডকে দেখে চিনতে পেরে আমার বন্ধুর ব্যাপারটা জানায়। তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফর্ম করে, আব্বু গিয়ে আমার হাসপাতাল থেকে নিয়ে আসে। আব্বু এটাও বলে যে আমার রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা আর কিছুক্ষণ পরেই আসে। এরপর থেকে আমি মদ, গাঁজা, রাতের আড্ডা সব কিছু ছেড়ে দিয়েছিলাম আমার এই জীবন পেয়েছিলাম বলে। তো বন্ধুরা, আজকের এই ঘটনা থেকে এতটুকুই বলবো যে এরকম স্পর্শকাতর জায়গায় তোমরা কখনোই নেশাপানি করতে যেও না, আর নেশাপানি থেকে বিরত থাকবে, তাহলেই সমাজ বেঁচে যাবে ইয়াং জেনারেশন, বেঁচে যাবে একটা দেশ। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।